আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ওবায়দুল হক, সহকারী শিক্ষক বিজ্ঞান, সলমনজর উচ্চ বিদ্যালয়, হরিপুর, সালনায়া, ফেনী। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। করোনা পরিস্থিতিতে আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আজকের আলোচনা শুরু করার আগে আমি তোমাদের একটি বিষয় সম্পর্কে বলি, তারপর আমরা পাঠে ফিরে যাব। শিক্ষার্থীরা, লক্ষ্য করো, আমরা যখন কোনো শারীরিক অসুস্থতায় পড়ি তখন আমরা ডাক্তারের শরণাপন্ন হই। ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার আমাদের একটা প্রেসক্রাইব দিয়ে থাকে। ওই প্রেসক্রিপশনটা নিয়ে আমরা যখন কোনো ফার্মেসিতে যাই, ফার্মেসির ব্যক্তিরা খুব সহজেই ডাক্তারের দেওয়া ওষুধগুলো বের করে দেয়। তাহলে এটা কিভাবে সম্ভব? কারণ একটা ফার্মেসিতে অনেক ওষুধ থাকে, অনেক ওষুধের ভিড়ে কাঙ্ক্ষিত ওষুধটি খুঁজে বের করা অত সহজ কাজ নয়, কিন্তু ফার্মেসির ব্যক্তিরা খুব সহজেই ওই ওষুধগুলো বের করে নিয়ে আসে। তাহলে এটা সম্ভব হয়েছে শুধুমাত্র সুবিন্যস্তভাবে ওষুধগুলো রাখার কারণে। তো নিশ্চয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় সম্পর্কে আজকে আমরা শ্রেণীবিন্যাস এবং শ্রেণীবিন্যাসের ধাপগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে জেনে নিই শ্রেণীবিন্যাস কি। শ্রেণীবিন্যাস হলো বিভিন্ন উদ্ভিদ বিভিন্ন উদ্ভিদ বা প্রাণীর দেহে বিদ্যমান বৈশিষ্ট্য মিল অমিল অমিলের উপর ভিত্তি করে তাদেরকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, বিভিন্ন উদ্ভিদ বা প্রাণীর দেহে বিদ্যমান বৈশিষ্ট্য মিল অমিলের উপর ভিত্তি করে তাদেরকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলা। তো কিভাবে তাদেরকে সাজানো হয় সেই পদ্ধতিতে হলো শ্রেণীবিন্যাস। আর শ্রেণীবিন্যাস এর সাথে শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে অনেক বিজ্ঞানের অবদান রয়েছে। তবে এই ক্ষেত্রে শ্রেণীবিন্যাসের জনক বলা হয় বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে। প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। ক্যারোলাস লিনিয়াস হলেন শ্রেণীবিন্যাসের জনক। এখন আমরা জানবো শ্রেণীবিন্যাসের ধাপসমূহ। শ্রেণীবিন্যাস করার জন্য আন্তর্জাতিক স্বীকৃত কিছু ধাপ রয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রেণীবিন্যাসের ধাপ হলো 7টি। তাহলে আমরা এই 7টি ধাপ সম্পর্কে জানবো।
শ্রেণীবিন্যাসের ধাপ হলো 7টি। হলো শ্রেণীবিন্যাসের ধাপ। এই 7টি ধাপের আলোকে শ্রেণীবিন্যাস করা হয়। তাহলে আমাদের শ্রেণীবিন্যাস ধাপগুলো আমরা এখানে লিপিবদ্ধ করব। শ্রেণীবিন্যাসের সর্বপ্রথম ধাপ হলো কিংডম অর্থাৎ জগৎ। রাজ্য হলো শ্রেণীবিন্যাসের সর্বপ্রথম ধাপ। রাজ্য অর্থাৎ কিংডম। দ্বিতীয় ধাপটি হলো পর্ব অর্থাৎ ফাইলাম। তৃতীয় ধাপটি হলো শ্রেণী। অর্থাৎ ক্লাস। এরপরে হলো বর্গ। হলো অর্ডার। এরপরে হচ্ছে গোত্র। ফ্যামিলি। এরপরে রয়েছে ঘন। জেনাস। আর সর্বশেষ ধাপটি হলো প্রজাতি, স্পিচেস। এইভাবে শ্রেণীবিন্যাসের ধাপগুলো বিন্যস্ত থাকে। তো শ্রেণীবিন্যাসের ধাপগুলো লেখার সময় অবশ্যই এভাবে কোণাকুণি করে লিখতে হবে। তো এই ক্ষেত্রে আমরা শ্রেণীবিন্যাসে যত সর্বপ্রথম রাজ্যে মানে যত উপরের রাজ্যে থাকবো, সর্বপ্রথমটি হলো ধাপ হলো রাজ্য। রাজ্যের মধ্যে প্রাণীর সংখ্যা থাকবে বেশি এবং প্রাণীর বৈশিষ্ট্য থাকবে কম। যত আমরা নিচের ধাপের দিকে যাব তত তাদের বৈশিষ্ট্যের সংখ্যা বাড়বে এবং কি তাদের ওই ধাপে প্রাণীর সংখ্যা কমবে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা শ্রেণীবিন্যাসের ধাপটি বুঝতে পেরেছ। এখন আমরা আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো দ্বিপদ নামকরণ। সেটা শ্রেণীবিন্যাসের সাথে সম্পর্কিত দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ হলো দুই পদ বিশিষ্ট নামকরণ, অর্থাৎ উদ্ভিদ বা প্রাণীর বৈজ্ঞানিক নামকরণ দুটি অংশ বিশিষ্ট হয়। কারণ হলো এটি হলো আন্তর্জাতিক স্বীকৃত একটি এই পদ্ধতি। কারণ এক এক দেশে উদ্ভিদ ও প্রাণীর এক এক ধরনের নাম রয়েছে। তো এদেরকে খুব সহজে চেনার জন্য পুরা আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে তাদেরকে স্বীকৃতি প্রাপ্ত একটি নাম প্রদান করা হয়, সেটি হলো আন্তর্জাতিক নামকরণ পদ্ধতি। সেটাকে আমরা দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামও বলতে পারি। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হলো হোমো সেপিয়েন্স। তাহলে এটি হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম, এটা আন্তর্জাতিক স্বীকৃত। সারা বিশ্বে যে কোনো স্থানে এই নামটি দ্বারা মানুষকে বোঝানো হয়। এখন আমরা জানবো দ্বিপদ নামকরণ কেন করা হয়েছে। দ্বিপদ নামকরণ করা হয়েছে মূলত একটি প্রজাতির যে উদ্ভিদ বা প্রাণীর একটি মাত্র নাম প্রদান করার জন্য দ্বিপদ নামকরণ করা হয়েছে এবং তাদের সহজে আইডেন্টিফাই করার জন্য দ্বিপদ নামকরণ করা হয়েছে। এখন আমরা আজকে জানবো দ্বিপদ নামকরণ
লেখার নিয়মাবলী। দ্বিপদ নামকরণ করার জন্য কিছু নিয়মাবলী আছে, কোড আছে, সেই কোডগুলো আমরা আজকে জানবো। তো এখন দ্বিপদ নামকরণের জন্য উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে দুই ধরনের কোড রয়েছে। উদ্ভিদের ক্ষেত্রে ICBN অর্থাৎ ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, আর প্রাণীর ক্ষেত্রে হচ্ছে ICZN, এটি হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, CLA। আর প্রাণীর ক্ষেত্রে হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, CLATUI। এই দুটি কোডের মাধ্যমে উদ্ভিদ এবং প্রাণীর নামকরণ করা হয়। তবে দ্বিপদ নামকরণের ক্ষেত্রে কিছু নিয়মাবলী রয়েছে। দ্বিপদ নামকরণ, যে কোনো উদ্ভিদ বা প্রাণীর নামকরণ অবশ্যই দুটি অংশ বিশিষ্ট হবে। প্রথম অংশটি হবে তার ঘন এবং দ্বিতীয় অংশটি হলো তার প্রজাতি। যেমন আমরা মানুষের ক্ষেত্রে দেখিয়েছিলাম হোমো সেপিয়েন্স। তাহলে এই ক্ষেত্রে প্রথম অংশটি হলো ঘন এবং দ্বিতীয় অংশটি হলো প্রজাতির অংশ। দ্বিপদ নামকরণ অবশ্যই ল্যাটিন অক্ষরে লিখতে হবে, ছাপা লেখার সময় অবশ্যই ল্যাটিন অক্ষরে লিখতে হবে। দ্বিপদ নামকরণ করার সময় অবশ্যই ঘন এবং প্রজাতি অংশের নামের নিচে হাতে লেখার সময় অবশ্যই আলাদা আলাদা দাগ দিতে হবে, আলাদা আলাদা দাগ অঙ্কিত করতে হবে ঘন এবং প্রজাতি অংশকে। দ্বিপদ নামকরণের ক্ষেত্রে যদি কোনো বিজ্ঞানী কোনো উদ্ভিদ বা প্রাণীর নামকরণ করেন, সর্বপ্রথম যিনি একাধিক ব্যক্তি যদি নামকরণ করেন, সর্বপ্রথম যিনি নামকরণ করবেন তার নামকরণটা সর্বপ্রথম যে নামকরণ করা হয়েছে সেটা গৃহীত হবে। তো দ্বিপদ নামকরণের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি কোনো উদ্ভিদ প্রাণীর নামকরণ করেন, সেক্ষেত্রে ওই ব্যক্তির নামের শেষে, দ্বিপদ নামকরণের শেষে ওই ব্যক্তির নাম এবং নাম এবং যে সালে তিনি এই প্রাণীটির নামকরণ করেছেন বা উদ্ভিদটির নামকরণ করেছেন সেটা লিখতে হবে। যেমন হোমোসেপিয়েন্স এল, এক্ষেত্রে হোমোসেপিয়েন্স মানুষের বৈজ্ঞানিক নাম। এল দ্বারা লিনিয়াসের সংক্ষিপ্ত নাম বোঝায়, অর্থাৎ যিনি নামকরণ করেছেন ক্যারলাস লিনিয়াস, তার নাম অনুসারে এই বৈজ্ঞানিক নামের শেষে তার নামটি সংযোজন, এর নাম এবং সাল সংযোজন করা হয়েছে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা দ্বিপদ নামকরণের নিয়মাবলী সম্পর্কে বুঝতে পেরেছো এবং শ্রেণীবিন্যাস কিভাবে করা হয় এবং শ্রেণীবিন্যাসের ধাপটা বুঝতে পেরেছো। আর শ্রেণীবিন্যাস করার আসলে প্রয়োজনটা কেন, সেই বিষয়টা সম্পর্কে আমি একটু বলবো। শ্রেণীবিন্যাস করার প্রয়োজন হচ্ছে খুব অল্প সময়ে অল্প পরিশ্রমে সমগ্র উদ্ভিদ এবং প্রাণী জাতি সম্পর্কে ধারণা লাভ করার জন্য শ্রেণীবিন্যাস করা হয়। যদি শ্রেণীবিন্যাস করা না হতো তাহলে আমাদের সমগ্র প্রাণী বা উদ্ভিদ জগৎ সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব হতো না। শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা একটি পর্ব বা একটি প্রজাতি সম্পর্কে যদি ধারণা লাভ করতে পারি, ওই বৈশিষ্ট্য সম্বলিত অন্যান্য প্রজাতি বা যাদের সাথে ওদের মিল আছে সেই বিষয়গুলো আমরা জানতে পারি। তো শ্রেণীবিন্যাস না হলে সেটা এই বৈশিষ্ট্যগুলো সহজে আয়ত্ত করা সম্ভব হতো না। তো শিক্ষার্থীরা,
তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমাদের ক্লাস এ পর্যন্ত। ধন্যবাদ।